প্রজাপতি ব্রহ্মকুমারী শিলচর সেন্টারের পরিচালকা জেউতি কলিতার গোপন কর্মকাণ্ড ফাঁস। প্রজাপতি ব্রহ্মকুমারী শিলচর সেন্টারের পরিচালিকা জেউতি কলিতাকে অবৈধ লেনদেনে সহায়তায় অভিযোগ উঠেছিল রিপন নাথ ও রামানুজ ভট্টাচার্যের বিরুদ্ধে। এদের মধ্যে একজন সংবাদ মাধ্যমের কর্মী, অন্যজন বীমা কর্মী। কিন্তু রিপন ও রামানুজ তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খণ্ডন করেছেন, বরং তারা জেউতি কলিতার বিরুদ্ধে আরও বহু অভিযোগ করেছেন। এদিন তাদের বক্তব্য সামনে আসার পর সেন্টার পরিচালিকা জেউতির বিরুদ্ধে ওঠা অভিযোগ আরও পোক্ত হলো। কি বললেন রিপন ও রামানুজ, চলুন শোনা যাক। বিগত দিনে যে আমরা বরাকবাণী নিউজ নেটওয়ার্কে আপনাদের কিছু প্রজাপতি ব্রহ্মকুমারী যে কিছু নিউজ সংবাদ পরিবেশন করছিলাম, তখন একজন সাংবাদিক এবং জীবন বীমা নিগমের কিছু সংবাদ কর্মীরা জড়িত আছে বলে যে আমরা সংবাদ পরিবেশন করছিলাম। এই ব্যাপারে আপনাদের কি ভূমিকা বা আপনাদের জীবন বীমার কর্মী কে তো আমি কইতে পারি না, কারণ ব্যাপার হয়েছে গিয়া আমি যেটা ধারণা করছি যে ব্রহ্মকুমারী চানমারি সেন্টারের সঙ্গে যুক্ত তারাপুরে থাকা একমাত্র আমি। হ্যাঁ, এলআইসিতে কাজ করি, এলআইসির এজেন্সি করি। হ্যাঁ, তো এইটার লাগিয়াই আমি চাইতেছি যে এই জিনিসটা আমি আপনার কাছে কইতাম যে এটার টাকা পয়সা লেনদেনের ব্যাপারে আমাদের সেন্টার ইনচার্জ জ্যোতিবহীন তাইন করুন, এগুলির সাথে আমরার কোনো সম্পর্ক নাই। আমরা প্রত্যেক দিন সকালবেলা ক্লাস করতে যাই, মহৎ সেই গীতা জ্ঞান শুনতে যাই। হ্যাঁ, বা যেগুলি অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি, কিন্তু টাকা পয়সা কালেকশনের ব্যাপারে কই থেকে কী টাকা আইতেছে না আইতেছে এগুলি আমরা জানি না। আর বিশেষ করে আমরা জানি যে ব্রহ্মকুমারীতে কোনো টাকা ব্রহ্মকুমারীর মানুষ ছাড়া, যাদেরকে কোয়া হয় বিকে ব্রহ্মকুমার বা কুমারী, তাদের ছাড়া অন্য কার কাছ থেকে কোনো ধন গ্রহণ করা হয় না। সুতরাং এই ব্যাপারে আমি জড়িত না এবং এটাতে আমরা জড়িত থাকতে পারিও না। আমরা শুধু জ্ঞান গ্রহণ এবং সেবার কাজ, যেটা মানুষের কাছে আমরা যেটা শেখানি হয় যে জ্ঞান নেও, জ্ঞান দান করো। তো জ্ঞান নেওয়া, জ্ঞান দান করার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। আর এখানে যেটা দেখা গেছে যে আপনারা নিউজের মধ্যে আইছে বা আগেও কিছু কিছু লিফলেট কে বা কারা কীভাবে ছড়াইছে জানি না, তো তারা যেটা কইতেছে যে বিনা রসিদে, তো বিনা রসিদের যেটা ব্যাপার, এটা আপনারা আইন আপনারা সেন্টারে আইলে পরে বুঝতে পারবা, কারণ এটা নিয়ে সেন্টার ইনচার্জ জ্যোতিবাহিনজি ক্লিয়ারলি আমরা বুঝাইয়া দিছইন যে ব্রহ্মকুমারীতে কোনো টাকার রিসিট দেওয়া হয় না এবং রিসিট দেওয়ার সিস্টেম নাই, এবং কত ধারা কিভাবে কোন আইনের ফলে তারার এই কথাটা, এটা তারা আপনারা কইবা। আমার সঙ্গে তার কথা হয়েছে এবং ক্লাসের মধ্যেও তাই পরিষ্কারভাবে আমরা এবং আজকের ক্লাসেও তাই পরিষ্কারভাবে বুঝিয়ে দিছইন যে এইটা আমরা রসিদ দেই না। দুইটা অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্টে টাকা দিলে অনেক সময় ট্যাক্স রিবেট ফিবেটের ব্যাপার রয়ে গেছে, আর একটা অ্যাকাউন্টে এটা পার্সোনাল ইউজের লাগিয়া, যেটা ব্রহ্মকুমারীর অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এইটাই হইতেছে গিয়া আমার কথা যে এইখানে যে মূল সেবামূলক কাজ, যে সেবামূলক কাজ নিয়ে আমরা কিছু কিছু সময় মতানৈক্য দাঁড়ায়, যে সেবার কাজ যেটা, সেই সেবার কাজ হয়তো বা বিঘ্নিত হওয়ার যে কথাগুলি এটার মধ্যে আইছে, হ্যাঁ, তা আংশিকভাবে সত্য হিসাবে আমি মানিয়ে নিতে লাগবো, কারণ প্রকৃত অর্থে সেবার কাজ কিছুই হইতেছে না। ডাকডোল পিটাইয়া যে সিলভার জুবিলি টুবিলি করা হইতেছে, ঠিক আছে, অনুষ্ঠান হইতেই পারে, কিন্তু সেই অনুষ্ঠানের ফলে জনসাধারণের কোনো লাভ বা সেবামূলক কোনো কার্য মোটেই হইতেছে না। এখানে আপনি একটু আগে বললেন যে মানে যারা মানে রিসিট ছাড়া চাঁদা কালেকশনের একটা প্রভিশন আছে আপনার, কিন্তু এস পার গভর্নমেন্ট গাইডলাইন এরকম তো কিছু নাই, যেটা আপনার রিসেন্টলি আপনি দেখছেন সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট দেখছেন, সবকিছু আপনার সরকারের নিয়মের অনুযায়ী আপনার সব। সরস্বতী পূজা যখন কেউ করে এরও রিসিট দেয়, আমরা কীর্তন হলে রিসিট দেয়, আমরা জানি না। হ্যাঁ, এটা থাকতেই পারে সন্দেহ। কালেকশন দিল আমারে, আগামী কিভাবে ইউটিলাইজ করলাম কিটা না, প্লাস আপনি যদি কোনো ধর্ম অনুষ্ঠানে, ধর্ম প্রতিষ্ঠানে যদি আমি কিছু ডোনেশন করি, এটা ট্যাক্স রিবেটের একটা ব্যাপার আছে। কালী পূজা হইলেও তো মানুষের রিসিট দিই। এই জিনিসটা আমি আগেও কইছি, এখন আবার আমি রিপিট করতেছি যে আপনারা ইনভাইট পাইবা, আগামী 23 তারিখে সেন্টারে প্রেস মিট হইব। হ্যাঁ, সেই প্রেস মিটে আমরা মধুবনেরও সিনিয়র বলিষ্ঠ দাদা দিদিরা থাকবো, বা আমরা গৌহাটি জোনাল অফিস থেকেও থাকবা।
আমার সদ্য জ্যোতি বহিনজি তারাও থাকবা, ওইখানে আপনারা পাইবা। কারণ এই জিনিসটা আমরা কইতে পারতাম না। আমরা কোনো সময় প্রশ্ন তুলছি যে কেন রিসিট দেওয়া হয় না, তাই নতুনও বলছেন যে রিসিট দেওয়ার কোনো আমরা সিস্টেম নাই। তো এইটা আমি অনুরোধ করবো। আমরা প্রশ্ন করছি যে রিসিটটা দেওয়া হলো না, রিসিট নাই। এবং ওটাই কথা হয়েছে, যেহেতু এটা আপনার গত নিউজের মধ্যে আইছে বা লিফলেটের মধ্যে আইছে, 23 তারিখের প্রেস মিটে তাই এটা খোলাসা ক্লিয়ার করবা। এটা আজকের ক্লাসেও আমরা কইয়া দিছেন। তাই এই নিউজের ফলে অ্যাকচুয়ালি কি হয়েছে, নিউজে তো নিউজ কি আপনি তো লিফলেটের বেস করে আপনারা কইছেন যে লিফলেটের উপরে বেস করে আপনারা নিউজ করছেন। অ্যাকর্ডিংলি একজনের ইন্টারভিউ লইছেন। এই ছেলেটারে আমি দেখলাম টিভিতে যে এই ছেলেটা এর আগে আমরা এই সেন্টারে রেগুলার আইতো ছেলেটা, কিন্তু 2020-এর পরে বোধহয় এই ছেলেটার আমি আর দেখছি না। কিন্তু ছেলেটা আমরা হসপিটাল রোডের সেন্টারে সম্ভবত রেগুলার দেখছি। এই ছেলেটা আইছে সকাল বিকাল, ছেলেটা আইতো, খুব ডেডিকেটেডই মনে হয়েছে আমার। কিন্তু সেই দিন গিয়া সেই আমরা বিরুদ্ধে কইছে কেন আপনারা কেন সামাও আপনারা লিফলেটের বিষয়ে সম্ভবত জিজ্ঞাসন, তারা হে কইছে যে একজন সাংবাদিক জড়িত, একজন বিমাকর্মী জড়িত। তো সাংবাদিক হিসাবে এখানে নিউজ পেপারের লুক হিসাবে আমি গেছি কারণ এই সংস্থাতে, আর কোনো নিউজ পেপারের কোনো লুক এই সংস্থাতে নাই জড়িত। সেই হিসাবে আমি দরিয়া নিচ্ছি যে এই সাংবাদিকের কথা আমার কথাই কয়েছে, যদিও আমি একটা পত্রিকার পাবলিশার। পাবলিশার তো সাংবাদিক না অ্যাকচুয়ালি, কিন্তু সাধারণ মানুষ কি করে, পত্রিকা অফিসে কেউ চাকরি করে জানলেই পাবে হে সাংবাদিক বা রিপোর্টার। তো সেই হিসাবে হয়তো ছেলেটা কইছে যে আমরা জড়িত থাকতাম পারি। কিন্তু ওনার যে এই যে প্রোগ্রামটা হইতেছে, এই প্রোগ্রাম প্রথম থেকেই আমার মনে হয়েছে যে এই প্রোগ্রামটা উনি একটু দেখা করবো, গুয়াহাটির মানুষের দেখবো ইয়ে একটা বড় প্রোগ্রাম ধামাকা শিলচরে হইতেছে, উনার একটু নাম হইব, এটা ঠিক। আমরার কোনো লাভ হইতো না, কারণ কি এখানে কোনো বরিষ্ঠ কোনো সিনিয়র আইয়া যে এখানে লেকচার দিব 2 ঘন্টা মধুবন থেকে বা মাউন্ট আবুর থেকে আমরা হেডকোয়ার্টার থেকে, সেই রকম তো কিছু আমার মনে হয়েছে না যে এখানে, কারণ কেন টাইমই নাই। 100 জন মানুষের এখানে কি করা হইব, সংবর্ধনা দেওয়া হইব, একদিনের প্রোগ্রাম, কিন্তু সম্ভবই নাই সময়ের মধ্যে। অতএব আমি দেখছি যে এটা আমরার কোনো লাভ হইতো না। আর ওনার নিজের একটু দেখানি হইলো আর কি, বড় একটা যারা কি হয় আমরা মুরলির বাসায় কি হয় ববকা, তো একটা ববকা দেখাইয়া এখানের মাঝে আপনার একটা অনুষ্ঠান হইব, তাহলে একটু নাম হইব। এত ভিন্ন কিছু যার লাগে আমি একবারে নির্লিপ্ত এই বিষয়ে, আমি বিষয় নিয়ে কিছু না কিছু কইছি না। একটা ব্যাপার আছে, যেমন কিছু আমি আলাপ আলোচনা করলাম বা এটা নিয়ে কিছু ছানবিন করলাম, করতে দেখা গেল যে আপনারা শিলচরে 2টা সেন্টার, 2টা না, শিলচরে তো অনেকগুলো সেন্টার, অনেকগুলো। তাইলে যারা মতবিরোধ দেখাতে এই আপনার তারাপুর সেন্টারের সঙ্গে, তারাই একটা সেন্টার খুলল না, বিষয়টা এরকম না। ঠিক এই যে আপনার কি বলে শিববাড়ি সেন্টার, যেটা এটা শিলচর চাঁদমারি সেন্টারের আন্ডারে ছিল। লক্ষ্মীপুর সেন্টার চাঁদমারি সেন্টারের আন্ডারে ছিল। তারপর কি বলে আইরংমারা সেন্টার চাঁদমারি সেন্টারের আন্ডারে ছিল। এইরকম করতে করতে দাস কলোনি একটা সেন্টার, এটা পরে হইছে দাস কলোনি সেন্টার। তো এই সেন্টারগুলো আস্তে আস্তে সরিয়ে গেছে। যেমন তারাপুর সেন্টারটা আজকে সরিয়া শুধু গেছে না, এটা শিলচর সেন্টারেরও আর অংশ না, এটা করিমগঞ্জ সেন্টারের সাথে গেছে গিয়া। নিশ্চয়ই তার লগে কোনো মতবিরোধ হয়েছে কোনো একটা সময়। তান বানানি সেন্টারটাই এখন আজকে সরিয়া করিমগঞ্জের আন্ডারে গেছে। তার সঙ্গে মতবিরোধের কারণ কি? এইটা তো খবর লিয়া বাইর করতে লাগবো, কারণ অনেকে লিফলেটের মধ্যে যেটা বাড়িছে সেইটা যদি কইতে যাই না আপনি, সেইখানের মাঝে লেখছে যে তাই তো সারাদিন পয়সা করতেই থাকেন। হ্যাঁ, কেউ কাছে পয়সা চাইছেন, তাহলে এই সেন্টার থেকে তারা সরিয়ে গেছে। কি অনেকে তো এরকমও কইছে যে আমরা তো সারাদিন সেন্টারে গেলে একটা ত্রাসের মধ্যে থাকি, ও না আমার কাছে একটা অ্যামাউন্ট চাইয়া বইন, তাই একটা পয়সা দেওয়া শেষ হইতে না হইতে আরেকটা পয়সা চাইয়া বইন, এরকম অনেকে কইছে। ইভেন এখানেও যতজন ভাই বোন আছে, এখানের মধ্যে গরিব মানুষও আছে, প্রচুর ধনী মানুষও আছে। সবাই তো আর 1 সমান পয়সা দিতে পারে না। তখন যদি তাই সত্যি সত্যি এরকম করিয়া মানুষের কাছে ইয়ে করে, তাহলে কেমনে ইয়ে করবো। তো সেন্টারে একটা গাড়ি কিনা হয়েছে, দামি গাড়ি, এটার কথাও আইছে। 12 না 13 লক্ষ টাকার দামের গাড়ি আইছে। এটা তো আপনারা নিউজেও বোধহয় দেখাইছে, এটা লিফলেটেও আইছে দেখছি। হ্যাঁ, সত্য কথা, একটা গাড়ি তাই তো কিনছে, এটা সেবার লাগিয়া কিনছে। হয়তো সেবা কতটা হইতেছে আমরা জানি না, কারণ সেবামূলক তো কোনো কাজ আমরা চোখে পড়ে না অ্যাটলিস্ট। এই যে আপনাদের একজন ধর্মীয় প্রতিষ্ঠান, আধ্যাত্মিক জগতের ব্যাপার আছে, যারা মানুষের আধ্যাত্মিক শান্তির জন্য যায়, এখানে গিয়ে যদি অশান্তি পায়, এটা তো না, এখানে বহুত অমানবিক জিনিসও আমরা চৌকো পড়ছে, এটা লই আমরা মাতছিও, কিন্তু এটার তো কোনো সুরা হইল না। যেমন এই বাড়িটা যিনি দান করছেন, এই ভদ্রমহিলার বয়স 80-90 বছর বয়স। হ্যাঁ, এই ভদ্রমহিলার কথা এই লিফলেট আইছে, আপনার চ্যানেলেও আইছে বোধহয় এটা। তো সেইখানে আমরা যে কয়েছে এই ভদ্রমহিলার 6 মাস থেকে তাইন সরাই দিচ্ছেন এখান থেকে, এই বাড়ির থেকে 6 মাস থেকে তাইন
তাই এই বাড়িতেই খেদাই দিয়েছেন, তাই অন্য জায়গা তার আর একটা বাড়ি আছে ওইখানে থাকে তাই, কিন্তু অ্যাকচুয়ালি তো ওটা তান বাড়ি। এবং কোয়াই আসিল যে এখানে যে আমরা শুনছিলাম যে তার নিচের তলার যে অংশটা আছে এইখানে উনি তার শেষ দিন অবধি তাই থাকবো এখানে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে বাই দিস টাইম আবার কি কারণে জানি না এখানে যে এগ্রিমেন্ট করার দরকার পড়ছে, আর একটা এগ্রিমেন্ট করিয়া বলে তানরে এখান থেকে সরাই দেওয়া হয়েছে। এবং সরাই দিয়া কোয়া হয়েছে যে আপনারে 2000 টাকা করিয়া মাসে দিমু, বাড়া দিমু, আপনি যাইন কি ওই বাড়িতে। আর তাই যখন গেছে ওই বাড়িতে যাওয়ার পরে নাকি কোয়া হয়েছে যে মাতাজি আপনারা তো 2000 করে এখন দিতে পারতাম না, কারণ এটার বাথরুম ভাঙ্গা আছে, এই বাথরুমগুলো বানাইতে আমার 80,000 টাকা খরচা পড়বো। তো 2000 করে 80,000 টাকা যেদিন শেষ হইব অন্তত 40 মাস সময় লাগবো, এরপরে আপনার টাকাটা দিব আমি, এর আগে আমি আপনারা কোনো টাকা দিতে পারতাম না বাইরে যাওয়ার পরে। আমার তো সন্দেহ আছে এই ভদ্রমহিলা 40 মাস বাঁচবেন কিনা, কারণ যেরকম শরীরের অবস্থা ওনার, হ্যাঁ, আর ওনার দেখারও কেউ লোক নাই এখানের মধ্যে। এই হলো ব্যাপার আর কি এখানের। তো এগুলা নিয়ে কেউ সেন্টারে দেখি সবাই ধর্ম কামাইতে আয় কেন, আর এই ভদ্রমহিলা একটারে বাড়ি থেকে বাইর করে দেওয়া হইলো, কেউ কোথায় কয় না। না এই ব্যাপারে আপনারা তো আমার তো এটা তো লিফলেটে বাইরেছে, এগুলো কথা কয় না দেখেই তো বাইরেছে লিফলেটে। গুয়াহাটি সেন্টারে আপনাদের হেড অফিসে কমপ্লেইন করার পরে ওনার বিরুদ্ধে অ্যাকশন না নেওয়ার কারণ কি জানি না। এটা তো কতবারই ইয়ে করলো, 2020-এ কমপ্লেন দিল, 2018-তে হাইলাকান্দি থেকে কমপ্লেন দিল, ওনারা তো কেউ সরাইতেই পারে না। আজকে এখান থেকে প্রায় 200-300 মানুষ ঘরে বসে আছে, তারা তো কমপ্লেন দিছে, কমপ্লেনের কোনো ধরনের বিচার নাই, কিছু নাই। কি কারণে আমরা জানি না, এটা কি একটা নিশ্চয়ই কিছু আছে এখানের মধ্যে। আবার একটা হ্যাঁ, তাই তো উনি ক্লাসে রেগুলার কইয়া থাকে যে এখানে সেন্টারের নেক্সট টু শিলা বেঞ্জি, মানে আমাদের যিনি রিজনাল হেড শিলা বেঞ্জি, জোনাল হেড, ওনার নেক্সট টু শিলা বেঞ্জি হচ্ছেন এখানে জোনালি বেন। আর জোনালি বেন নাকি ওনার বান্ধবী। হ্যাঁ, শুনলাম আমি, উনি নিজেই ক্লাসে বলেছে যে জোনালি বান্ধবী, তাই আমার কেউ কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, জোনালি বেন আছে না এখানে, আমার কিচ্ছু করতে পারবে না। জানি না কোন বিষয়ের লাগে উনি কয় আর কতটা তান হোল্ড আছে এখানে আমরা কইতে পারতাম না, কিন্তু এটাই তো প্রতিফলিত হইতেছে যে এখান থেকে তো তানরা কেউ সরাইতে পারেন না, অথচ বারবার অভিযোগ আইতেছে তার বিরুদ্ধে। মানুষের আধ্যাত্মিক জগতের এটা তো মানে বিরাট রকমের হ্যাম্পার হইতেছে, যখন আপনি আস্থা নিয়ে যাইতেছেন। আজকে এখানে আমরা 15-20 জন 30 জন মানুষ বা 50 জন মানুষ আমরা এখানের মধ্যে আই সেন্টারের মধ্যে, এর থেকে 3 গুণ 4 গুণ মানুষ ঘরে বসে আছে, এরা সেন্টারে আইতে পারতেছে না, এরা ডিপ্রাইভ হইয়া গেছে, কি এরা হতাশ হইয়া ঘরে বইছে। তার সাথে কথা কইলেই বোঝা যায় যে তার উপরে সবারই রাগ। এবং এই রাগের বশবর্তী হইয়া কেউ নিশ্চয়ই লিফলেট বাইর করছে, যেটার উপরে আপনারা নিউজ করছেন। তো এগুলা যদি এরকম লিফলেট বাইর হয় তো মুশকিল না এটা। যেমন আমরা যে এই সেন্টারে যাই, পাড়া প্রতিবেশী কি কয় জানেন, কইছি হাফ ক্র্যাক লোকগুলা বলে এখানে যায়, আশপাশের মানুষ কয়, আর এখানেও গিয়া ফুল ক্র্যাক হইয়া বার হইয়া যায়। তা আমরা যদি একটা বয়স্ক মানুষ এখান থেকে বাড়িতে তাড়াই দেওয়া হইলো, আর তার সম্পর্কে আমরা কিচ্ছু কইলাম না, আমরা কোনো মানবিকতা দেখাইলাম না, কোন স্যার ধর্ম কামানিত গেছি আমরা এখানের মধ্যে? আমরা তো এই মানবিকতা থাকা উচিত যে একবার প্রশ্ন করা উচিত যে এই মহিলারা কেনে তাড়াই দেওয়া হইলো এই বাড়িতে। একটা মানুষ প্রশ্ন করে না এটা। না, যেমন আধ্যাত্মিক জগতে যারা মানে আধ্যাত্মিক লাইনে যারা থাকে, কাম ক্রোধ লোভ মোহ এগুলা কন্ট্রোল করে একটা আধ্যাত্মিক আসনে একটা হয়। এখন দেখা যাইতেছে যে ওনার কাছেই সবকিছু রয়ে গেছে, তবে উনি কি সেই যোগ্যতা অর্জন করছেন নাকি যে এখানে চেয়ারে বওয়ার মতো? আমার তো মনে হয় না এরকম করিয়া, কারণ উনি তো সব সেই দিন আমার মনে হয়েছে লিফলেট যখন বাইরে হয়েছে সেদিন একটা ছেলে বিধান বোধহয়, আর একটা ছেলে হলো পীযুষ, এই দুইটা ছেলেরা কইছেন সেন্টার থেকে বাইর করে দিবা, তাই তার ধারণা হয়েছে ওই দুইটা ছেলেই করছে এটা। হ্যাঁ, তারপরে কইছেন তারা বাইর করে দিবা লাগে, তোমরা আমার সেন্টারে আইতে পারতো না। সেদিন আমরা সামনে কইছেন, আমরাই প্রতিবাদ করছি পরে যে কেন আইতে পারতো না, এই সেন্টারটা কার সেন্টার? এই সেন্টারটা তো এই ভাই বোনেই বানাইছে, এই সেন্টার তো উনি নিজের পয়সায় বানান নাই, এই সেন্টার তো ভাই বোনের টাকাই বনছে এটা। ঈশ্বরের সেবার অর্থে মানুষের টাকা দিচ্ছে, এটা দিয়েই সেন্টারটা বনছে। অতএব এই সেন্টার থেকে তারা কেনে যাইব গিয়া? উনি যে সবরে তারাইয়া দিতেছেন এখান থেকে, হ্যাঁ, ওনার উদ্দেশ্যটা কি? আর শিলচরের 200-300 মানুষ খারাপ আর উনি একলাই ভালো মানুষ, এটা প্রশ্ন তো এখানেই আয় না যে 200-300 মানুষ খারাপ হয়ে গেল আর উনি একলা ভালো রইলো, এটা কি ধরনের কথা হইলো? একসাথে অত মানুষ কেমনে খারাপ হয়ে যায় কিন্তু? এখন আপনার এখন কি করবেন আপনারা? এই যে একটা আমাদের তো কিছু করানোর নাই। গুয়াহাটি সেন্টার যদি আবার উনাকে বসিয়ে দেয়, এখানে বসিয়ে তো রেখেছি, তো আবার যদি তাদের বসিয়ে দেয় এখানে, আমরা কি করবো? আমরা তো ফাইট করতে পারতাম না তাদের সাথে। ওই আমরাও আবার ওই যে মানুষগুলা গেছে না, ওইরকম আমরাও ঘরে বইয়া রইমু। না, আপনাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আর কিরকম প্রতিবাদ করবো? আমি তো করবো,
কারণ আমি এখানে দুইবারে দুইটা অ্যামাউন্ট ডোনেশন করছিলাম, এটার কোনো 80Cর মা তো নাই, কিচ্ছু নাই, উনি এসব কিছু দিছে না। এরপরে আজকের ক্লাসের মধ্যে, আজকে তো আমরা প্রেস মিট হওয়ার কথা আছিল, কিন্তু সকাল সকালই আজকে ক্লাসের মধ্যে উনি টার্গেট করছে, এটা আমারই টার্গেট করছে, কারণ শুনছে সামাও একজনরে আমি কইছিলাম যে আমি তো, আপনারা তো 80C পাইছেন, আপনারা 80G পাইছেন, হ্যাঁ, কিন্তু আমি তো 80G পাই নাই, কারণ আমি দুইবার দিছিলাম, একটারও আমি পাই নাই এখানের মাঝে। তো আজকে উনি কইতেছে যে না, এইখানে নাকি 10 লক্ষ টাকা দিলে পরে 2000 টাকা রিসিট দেওয়া হয়, জানি না এটা কোন আইনের মধ্যে পড়ে, আমিও বুঝি নাই। আর আমি যে দিছিলাম টাকাটা, আমার টাকাটা নাকি ঘর বানানোর লাগে, এই বিল্ডিং বানানোর লাগে খরচা হয়েছে, আমি তো তখন দিই না, এই বিল্ডিং বানানোর লাগে আরও 20,000 টাকা আমি দিছিলাম, সেটার কথা উনি কয় নাই। কিন্তু আমার নাম না কইয়া তাই কইছে যে এই টাকাটা ঘরের কাজে লাগিয়ে গেছি, অতএব এটার কোনো 80C আমি পাইতাম না। আমি তো, তুমি কি কাজে লাগাইছো আমি তো এটা জানার কথা না, আর ঘর বানাইলেও আর যাও করো, আমি ডোনেশন করছি, এটা তো 80C পাইতে লাগবো, এটা আন্দাজে কিছু কইয়া 80G পাইতে লাগবো, এটা তো আন্দাজে কইয়া লাভ নাই না আমারে, এটা গ্রহণযোগ্য জবাব তো লাগবো না এটা। তো তাই কিছু কইছে সকালে, আমি কিছু এটার রিপ্লাই দিছি না, দরকার পড়লে আমি এটা কোর্টে যাইব, কোর্টে গিয়া কোর্টে তাই জবাব দিব গিয়া। আমি সেই মতো আমি উকিলরে কইয়াও রাখছি, অ্যাকর্ডিংলি আমি এটা লাগি যাইমই, হ্যাঁ আইনের আশ্রয় আমি নিমই। কেন? কারণ শুধু আমার কথা নাই, আজকে আমার 20,000 30,000 টাকা গেল কিছু নাই, কিন্তু আরো অনেক মানুষের যাইবো এরকম, যদি আমরা যদি কথা না কই। না এরকম তো একটা দিনের পর দিন একটার পর একটা করার পরে ওনার সাহসটা আরো বাড়ছে। এই 20 বছর থেকে ওনার বিরুদ্ধে অসংখ্য বার কমপ্লেইন আইছে। না এখন তো ডাইরেক্টলি আর্থিক কেলেঙ্কারির একটা অভিযোগ আইতেছে, যদি সেই রকম আর্থিক কেলেঙ্কারি নিয়ে কেউ ছানবিন করে হয়তো বাইরে বইটা, আর ছানবিনের অথরিটি তো আমরা না। আর এখানে তো কমিটি থাকে না, আমি জানি না হেডকোয়ার্টারের কিরকম সিস্টেম, আমি জানি না, কোনো কমিটি কিছু নাই এখানে মধ্যে, তাইনি সর্বেসর্বা যা তাইন করবো তাই যদি কয় কেন টাকা লইয়া, যদি কয় টাকা লইছি না, সেটাই সত্য। না আপনাদের আরেকজনের নাম আছে সুসীম না, হ্যাঁ উনি তো একটা জল জীবন মিশনের আর্থিক কেলেঙ্কারি উনার বিভাগে, হ্যাঁ ওনার নামে তো বেরিয়েছিল, পত্রিকায় বেরিয়েছিল একবার, আমরা দেখছি কোর্টে কেস হয়েছে নাকি জানি না, আমরা তো দেখিনি এটা, কিন্তু আচ্ছা আমরা তো জানি না ওনার নামে, কিন্তু পত্রিকায় বেরিয়েছে যে এটা তো আমরা দেখছি, হ্যাঁ পত্রিকায় বেরিয়েছে দেখছি আমরা। তো তারপরে যে আমরা তো ওনাকে অনেক শ্রদ্ধা ভাবি, এবং উনি বলিষ্ঠ ভাই, অনেক সিনিয়র, হ্যাঁ এইভাবেই আমরা ওনাকে শ্রদ্ধা করে চলি। উনি তো এই যে সিলভার জুবিলি প্রোগ্রামটা কমপ্লিটলি উনি ইসে করছেন, ওনার মানে কি বলবো, কি ম্যান যদি বলা হয়, ওনাকে আপনারা কি জিজ্ঞাসা করেন না যে এইসব অন্যায় কাজ হচ্ছে? হ্যাঁ ওনাকে বলেছিলাম না, আমরা ওনাকে বলেছিলাম যে এই যে লিফলেট বেরিয়েছে, এসব নিয়ে একবার বসে কথা বলুন, কেন বেরোবে এসব লিফলেট, কেউ নিশ্চয়ই ডিপ্রাইভ হয়েছে এখান থেকে, দুঃখ পেয়েছে এই জন্য করেছে, বসুন। না এইসব নিয়ে এখন কথা বলার সময় নয়, এটা পরে দেখা যাবে, পাত্তাই দেননি উনি। তাহলে উনিও ইনভলভ জানি না, থাকতেও পারেন, আমরা বলতে পারবো না, ওনার সম্পর্কে কোনো ক্লারিফিকেশন আমরা দিতে পারবো না, উনি বলতে পারবে। আমরা দুজন যেহেতু অন্যায়টা প্রশ্রয় দিচ্ছেন, তাহলে তো নিশ্চয়ই, হ্যাঁ কারণ আমরা দুজন আমাদের কথা বলতে পারি, কারণ আমি একটা কাগজের পাবলিশার, কিন্তু আজকে যদি আমার সম্পর্কে সাংবাদিক বলেছে এখানে, যদিও আমি সাংবাদিক নই, কিন্তু সংস্থার সাথে আমি জড়িত, কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমরা কোনো দিন ওনার সাথে কালেকশন করতে যাইনি, কিচ্ছু করিনি, কোনো কাউকে বলিও নি আমরা যে আপনারা দিন এখানে টাকা দিন এই সংস্থার মদের দোকান থেকেও কালেকশন হয়। হ্যাঁ শুনেছি আমরা, লিফলেটে তো বেরিয়েছে মদের দোকানের কথা, আপনাদের পোর্টালেও দেখেছি আমি, এটা লিফলেটের উপর বেস করে আপনারা করেছেন দেখেছি, তো ওটা পোর্টালেও তো বেরিয়েছে মদের দোকান থেকে কালেকশন করেছে উনি, জানি না করলে করতেও পারে। না কোনো ইয়ে নেই এরকম, আমাদের তো নন বিকে কোনো লোকের কাছ থেকে কালেকশন করা নয়, কালেকশন করা, তো ওরাই বলতে পারবে, আপনারা প্রেস মিটে গেলে জিজ্ঞেস করবেন ওদেরকে। না আমি গিয়েছিলাম, উনি দেখা করেন নাই আমার সঙ্গে। আচ্ছা, তবে একটা শেষ কথা, যে আমরা এর আগের বারের ইতিহাসগুলি আমি শুনেছি যে এর আগেও অনেক লড়াই হয়েছে ওনার বিরুদ্ধে। আজকে দাস কলোনিতে যে সেন্টারটা খোলা হয়েছে, ডিউ টু দিস লড়াই, এই লড়াইয়ের ফলে কিছু ওইখানে গিয়ে সেন্টার করার চেষ্টা করেছে, কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে গিয়ে যে ওনার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে, যেমন আজকে প্রেস মিট হয়েছে, সেই প্রেস মিটে আমাদের যে রিপোর্ট বা আমরা যে এখন আপনাদেরকে যে হয়তো কালকে উনি আমাকে বলবেন যে তুমি আর সেন্টারে আসবে না, কিন্তু এটাই আমার প্রতিজ্ঞা, যেটা আমার বাবার ঘর, সুতরাং এইখান থেকে আমাকে বের করে দেওয়ার ক্ষমতা কারণেই আমি বেরোবো না। না ওটা তো আপনি বলছেন, কিন্তু আপনার সঙ্গে যারা মানে এই সেন্টারের সঙ্গে যারা জড়িত, আপনাদের যারা সেন্টারে ভালোবাসে, বা ওরা তো উনি যা বলেন বলার সঙ্গে সঙ্গে ওরা তো বাড়িতে, ঠিক আছে, কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, একলা চলো রে। তো আমি এখানে ঝান্ডা উঁচা করেই আমি চলবো।
এখানে আমি থামবো না। উনি তো এই সেন্টারটা টোটালি নিজে এক নায়কতন্ত্র কায়েম করে রয়েছে। আমরা চাইছি যে এটা পবিত্র সেন্টার হোক, সব সুন্দর মতন আসুক, সবার সাথে সুন্দর ব্যবহার করুক, না ওটাই তো আছে, কাউকে বের না করে দেওয়া উচিত আমরা তো না। চাই যে শিলচরের যত লোক ডিপ্রাইভ হয়ে ঘরে বসে সবাই আসুক এখানে, যদি সবাই আসুক। এটা ঈশ্বরের ঘর, সবার জন্য এটা। না ঘরে বসে তাও অন্যায় একজন করছে, আর ঘরে বসে থাকা হ্যাঁ। অন্যায়। না ওরা তো আসতে হবে এখানে, আসতে হবে। কিন্তু এরা তো, আমরা দুই একজন আমাদেরকে বলেছে এইসব শুনেছে সেই দিন পোর্টালে আমাদের বিরুদ্ধে, আরে তোমাদের বিরুদ্ধে তো বেরোলো পোর্টালে, হ্যাঁ দেখলাম তোমাদের বিরুদ্ধে বললো, আমাদের অনেকেই তো চিনে। তারপর বললো ভাই আমরা এইসব লড়াই করতে আর যাই না, আমরা টায়ার্ড হয়ে গেছি এই মহিলার সাথে ঝগড়া করতে করতে, হ্যাঁ আমরা আর এসবে আমরা নেই ভাই, আমরা যেতে চাই না। দেখুন কিরকম নিরাশ হয়েছে এই লোকগুলা, স্বাভাবিক। শিলচরের লোক। আর যে 15-20 জন 30 জন লোক যায় তারাই কি শেষ কথা শিলচরে, তারাই পুরুষার্থী, আর বাকি এতগুলো লোক ঘরে বসে রয়েছে, তাদের কোনো ইয়ে নেই। এই আপনাদের এই প্রচার মাধ্যমের দ্বারা আমি সবাইকে এটা অনুরোধ করব, যারা আমার আগে, আমি তো মাত্র 3 বছর হয়েছে, কিন্তু তার আগে যারা অনেক বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তি, অনেক ডেডিকেটেড ডাক্তার, লোক আছেন এখানে। প্রফেসর, একজন কি বলে এই জুয়েলারি সংস্থার একজন বোধহয় সেক্রেটারি বা কোনো পদাধিকারী, ওনার নাম হচ্ছে সুমন্ত্র পাল, হ্যাঁ। তারপর একজন শিক্ষক হচ্ছেন কি বলে ওনার নাম পার্থ সাহা, ওনার মিসেস উনিও শিক্ষক ছিলেন, উনি পিয়ালি সাহা। এরা ফাইট করেছেন, ওরা অনেকে ফাইট করেছেন। তারপর কি বলে শচীন্দ্র দাস বোধহয় আরেকজন আছে, এরা সবাই ফাইট করেছে আগে এক সময়। এরা সব ডিপ্রাইভ হয়ে ঘরে বসে রয়েছে, এরা কেউ আর আসতে চায় না। ডেডিকেটেড লোক, এই পাল ভাই যে সুমন্ত্র পাল যে ভদ্রলোক, অনেক ডেডিকেটেড ভদ্রলোক, এইবার মধুবন গিয়ে এসছেন উনি। আমি এই প্রচার মাধ্যমের দ্বারা আমি ওদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আসুন, আমরা সবাই এক হয়ে আগের মতো সুন্দর হয়ে চলি। আমরা সেন্টারটাকে তৈরি করি, হ্যাঁ। সেই সেন্টারে যাতে কোনো ধরনের অপবিত্রতা, কোনো ধরনের বাধা, কোনো কিছুই না থাকে। বাবার জ্ঞান, বাবা যেরকম চেয়েছেন সেই ঠিক অ্যাজ ইট ইজ আমরা বাবার জ্ঞান মানুষের মধ্যে তুলে ধরতে পারি। হাজার হাজার বাগান রয়েছে, হাজার হাজার গ্রাম রয়েছে, প্রতিটা এলাকায় ড্রাগস, মদ, বিভিন্ন ধরনের নিজের জীবন মানুষ নষ্ট করছে। সেই জায়গাতে আমাদের মূল সেবামূলক কাজ হলো ওদের মধ্যে যাওয়া, ওদেরকে বোঝানো, ওদের মধ্যে জ্ঞানের আলোয় আলোকিত করা। কিন্তু তা না করে আমরা ডাকডোল পিটিয়ে কালারফুল কিছু একটা অনুষ্ঠান করে নিলাম, আমি মনে করি না যে এটার কোনো বিশেষ গুরুত্ব আছে। এখন আপনারা যে কথাটা বলছেন, বাবার যে জ্ঞানটা, এই তারাপুর বাবা বলতে আমরা শিব বাবার জ্ঞান বলি, ওনার যে জ্ঞানটা আপনাদের যে সেন্টারে বা ব্রহ্মকুমারীর যেটা আদর্শ বা নীতি, এই নীতির থেকে তারাপুর সেন্টারের যে আমরা জয়িতা বেন চানমারি সেন্টারে, তারাপুর চানমারি সেন্টারে উনি ঠিক উল্টাটা করছেন। হ্যাঁ, তো সেই জায়গাতেই আমি সবাইকে বলবো যে সবাই যদি আসেন, ওনার যদি চেঞ্জ হয় তো ঠিক আছে, চেঞ্জ যদি না হয় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা দেখা যাবে। যদি তা না হয়, তথাপি আমরা কিভাবে পদক্ষেপ নেওয়া যায়, আইনের আশ্রয় নেওয়া যায় কিনা, কিভাবে কি করে আমরা সেন্টারটাকে আবার সুন্দর মতন মানুষের সেবায় জন্য প্রস্তুত করতে পারবো, সেই দিকে আমরা এগোবো।